আচ্ছা, একটু ফর্মাল আলোচনা কেমন? এবার আমরা প্রথমে যেটা আলোচনা করলাম এটা হচ্ছে সাধারণভাবে যে কোনো একটা বিষয়ের তাৎপর্য যেটা সেটা ছিল। অ্যাকসেপ্টিং এনগেজমেন্ট মানে হলো আমরা অনেক সময় অডিটর নিয়োগ দেয় না। এখন মনে করেন আপনি একজন অডিটরকে নিয়োগ দিলেন, নিয়োগ দেওয়ার পরে পরের দিন বললেন যে ভাই তোমার আর কালকে থেকে আসার দরকার নাই। এরকম কি বলতে পারবেন আপনার ফার্মে? কেন বলতে পারবেন না বলেন তো? আমরা এই যে ইলন মাস্ক কিছুদিন আগে, আপনার কিছুদিন না বেশ দিন আগে টুইটার কিনলো না? তৎকালীন সময় টুইটারের যিনি সিইও ছিল কে ছিল? পরাগ আগারওয়াল ছিল না? মনে নাই? আচ্ছা, টুইটার যখন কেনে হচ্ছে ইলন মাস্ক, তখন ওর সিইও ছিল হচ্ছে পরাগ আগারওয়াল। তো তৎকালীন সময় যখন টুইটারটা কিনে এটার মানে ড্রাইভিং সিটে যারা বসেছিল, ড্রাইভিং সিট মানে তো বোঝেন টপ অফ দ্য ম্যানেজমেন্ট, এই টপ অফ দ্য ম্যানেজমেন্টে যারা ছিল, যারাই ড্রাইভার, তাদের সবাইকে কাট অফ করে দিল, ছাঁটাই দিয়ে দিল প্রথমবারেই। মানে যখনই কোম্পানিতে আসলো নতুন ম্যানেজমেন্ট এসেই আগের যে ড্রাইভার যারা ছিল সবাইকে প্রথমেই আউট অফ দ্য বক্স। তারপরে তার যারা পরিচিত ছিল বা তার কাস্টমসের সাথে যারা, মানে তার রীতিনীতির সাথে যারা সেম রীতিনীতি ধারণ করে তাদেরকে বসালো। তো তাদেরকে যখন বসালো তখন হলো কি, এখন নতুন করে দেখছেন না টুইটার অ্যাকাউন্টে আছে না, বেশিরভাগ মানুষের তো আগে টুইটার অ্যাকাউন্ট ছিল। তো দেখবেন যে আমাদের যারা প্রশাসনিক বিভিন্ন বার্তা আছে, হয়তোবা দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট বা অন্যান্য জায়গায়, এটা দেখবেন যে বিভিন্ন সময় কিন্তু টুইটে বিভিন্ন প্রকার মন্তব্য দেয়, হয়তোবা ফেসবুক বা অন্য কোনো মাধ্যম থেকে টুইটারে বেশি চলে। তো এই যে বিষয়টা আছে, এই যে মনে করেন আপনার ইলন মাস্ক কোম্পানিটা গ্রহণ করলেন, আর পরের দিনই সিইও যারা ছিল বা উপর লেভেলের ড্রাইভিং সিটে যারা ছিল সবাইকে আউট করে দিলেন। এটা কি আসলে করা যাবে কি যাবে না, বা এটা করা কতটা যুক্তিযুক্ত, বা এটা করতে গেলে তার কোনো লিগাল প্রসিজারের ভিতর দিয়ে যেতে হবে কি না, ইত্যাদি বিষয়গুলো আসলে আমাদের অ্যাকসেপ্টিং এনগেজমেন্ট এই চ্যাপ্টারে আলোচনা করা হয়। বুঝতে পারছেন? আপনি কিন্তু চাইলেই একজন অডিটরকে বলতে পারবেন না যে ভাই আপনি কাল থেকে আসবেন না। বুঝতে পারছেন? এটা বলতে গেলে আপনাকে নির্দিষ্ট কিছু কারণ থাকতে হবে। হয়তোবা বেসরকারি প্রতিষ্ঠানে যদি কেউ চায় তাহলে এরকম পারেন, আমরা বলতেছি না পারেন না, কিন্তু তারপরেও কোনো বাধা না থাকার চেয়ে একটা ছোটোখাটো নিয়ম থাকাও উত্তম। তো এই ছোটোখাটো নিয়ম যেখানে যেটা আছে, এটাই হচ্ছে অডিটিং এনগেজমেন্ট। তো দেখুন, সর্বপ্রথম হচ্ছে লার্নিং আউটকামস। 1 নম্বরে দেখেন, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এক্সপ্লেইন দ্য লিগাল রিকোয়ারমেন্ট ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিমুভাল অফ অডিটর্স। আপনি যখন অ্যাপয়েন্টমেন্টটা দিবেন, অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার সময় আপনাকে কিছু লিগাল রিকোয়ারমেন্টস ফলো করতে হবে এবং সেটা বুঝতে হবে। এবং আপনি যখন রিমুভ করবেন, রিমুভ মানে তো বুঝতে পারছেন যে যখন তাকে ওই পোস্ট থেকে সরিয়ে দিচ্ছেন, এটার লিগাল রিকোয়ারমেন্টসগুলো কী। এবং এটা জিনিস মনে রাখবেন, যেটা হলো আপনার এই যে টুইটার কেনার কথা বললাম, টুইটারের দাম নিয়ে কিন্তু ঝামেলা ছিল যে টুইটারে আসলে কত টাকা দিয়ে কিনবেন। পরবর্তীতে কিন্তু এই ঝামেলা কোর্ট পর্যন্ত গড়াইছে এবং কোর্টে পরবর্তীতে এটার একটা ভ্যালুয়েশন করে এটার কিন্তু দাম কোর্ট নির্ধারণ করে দিছে, সেই টাকাটাই কিন্তু পরিশোধ করা হয়েছে। তো যদি কোনো অডিটরকে কোনো কোম্পানি ইললিগালভাবে রিমুভ করে, যে তার কোনো দোষ নেই এবং সে যে পর্যন্ত যে কাজ করেছে তার ভিতরে কোনো ত্রুটি ছিল না, তারপরেও তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু কোর্টের কাছে সে কী করতে পারে, তার এই সমস্যার জন্য সে কিন্তু কম্পেনসেশন দাবি করতে পারে, ক্ষতিপূরণ এবং চাকরি বহালের দাবি। তো সেক্ষেত্রে কিন্তু কোর্ট পরবর্তীতে যদি তার নামে সেরকম মানে পোক্ত কোনো প্রমাণ না পায় বা যে প্রমাণ বা যে কারণে তাকে রিমুভ করা যায়, পরবর্তীতে কিন্তু তাকে চাকরিতে বহাল এবং ক্ষতিপূরণ দিতে হয়। আপনারা একটা জিনিস দেখছেন কি না, আমেরিকাতে একটা নিয়ম চালু আছে যে কোনো প্রতিষ্ঠান যদি চাকরি কাউকে রিমুভ করে কারণ ছাড়া আমেরিকাতে, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যার চাকরি নাই তার একটা বেকার ভাতা কিংবা ওই প্রতিষ্ঠান থেকে বা সরকার থেকে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়। আপনারা বোধহয় আমেরিকার যদি আপনাদের ফ্রেন্ড বা আপনাদের পরিবার পরিজন কেউ থাকে তাহলে দেখবেন। তবে চাকরিটা কিন্তু চলে যেতে হবে, এবং চলে যাওয়ার বিষয়টা হচ্ছে কি, আপনি যদি ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? আমেরিকাতে দেখবেন বেশিরভাগ হয় কি,
মানে লিগ্যাল প্রসিজারে যেটা হয়, আপনাকে হয়তো বা ওয়ার্কলোড বাড়াই দিল, আপনাকে ওয়ার্কলোড এমন দিল যে আপনি হয়তো বা চাকরিটা করতেই চাচ্ছেন না, তখন ওরা করবে কি, সরাসরি আপনাকে রিমুভ করবে না, বাট ওরা এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করবে, ইউ উইল বি রিমুভড। বুঝতে পারছেন? মানে সরাসরি আপনাকে রিমুভ করতেছে না, বাট তারা সিচুয়েশান ক্রিয়েট করতেছে যাতে আপনি রিমুভ হয়ে যান। বোঝা গেল? আবার আমেরিকাতে দেখবেন আর একটা বিষয় আছে যে বেকার ভাতা, নাম শুনছেন না? এখন ওইটারও বিভিন্ন প্রসিজার আছে, যেটা যতটা সহজ, আমরা যতটা সহজ মনে করি সেটা আসলে ততটা সহজ না। আর যেখানে দেখবেন কম্পিটিটিভ মার্কেট যত বেশি স্ট্রং, সেখানে প্রতিযোগিতা এবং পরিশ্রমের মাত্রাও তত বেশি স্ট্রং হয়ে থাকে। আচ্ছা, 2 নম্বরে কী বলছে দেখুন, আইডেন্টিফাই দ্য প্রফেশনাল অ্যান্ড এথিক্যাল ম্যানার্স এ ফার্ম শুড কনসিডার হোয়েন অ্যাকসেপ্টিং অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসুরেন্স প্রোভাইডার্স। আচ্ছা, এখানে দেখবেন এই যে আপনারা একটা প্রবাদ শুনছেন না, সাপও মরবে লাঠিও ভাঙবে না। এখন অডিটরের বেশিরভাগ কাজগুলো কিন্তু অনেকটা ওই রকম হইতে হয়। যেমন দেখেন, অডিটরের কিন্তু 2টা পক্ষ থাকে। একটা পক্ষ হচ্ছে মনে করুন ফার্ম, যে ফার্মে সে অডিট করতেছে। এখন দেখেন, যদি অডিটর এই ফার্মটা সম্পর্কে নেগেটিভ যদি কিছু বলে বা নেগেটিভিটি যদি দেয়, পরবর্তীতে কি এরা সাধারণভাবে একে আর অডিট করার জন্য ডাকবে? চেষ্টা করবে না ডাকার। ঠিক আছে? সে কিন্তু ডিমোটিভেটেড হবে যে আপনাকে অডিট করার জন্য কিন্তু আপনাদেরকে মনে করেন এই অডিটের জন্য কিন্তু কন্ট্রাক্ট হয়। যেমন দেখবেন যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে বা বেসরকারি প্রতিষ্ঠানও আছে, এদের দেখবেন যে অডিট করা এবং ট্যাক্স রিটার্ন ফাইল করা, এই 2টা কিন্তু ম্যান্ডেটরি। আপনাকে অবশ্যই, যদি আপনি কি করতে চান, ওই বড় বড় যেসব কোম্পানি আছে তারা তো সর্বপ্রথম কি করবে, ট্যাক্স ফাইল রিটার্ন করবে না? এখন ট্যাক্স ফাইল রিটার্ন করবে কিসের উপর? ইনকামের উপর না? এখন ইনকামটা যে অ্যাকুরেট, এটা কার কথা বিশ্বাস করবে তারা, বলেন তো? অডিটরের উপর। তো এই অ্যাকুরেসির জন্য তো আমাদের অডিটর লাগতেছে। তো এই 2টা জিনিস কিন্তু ম্যান্ডেটরি, অডিট করা এবং ট্যাক্স ফাইল সাবমিট করা। এখন কোনো অডিটর যদি মনে করেন আপনি একটা ফার্ম আছে আপনার, ওই ফার্মের জন্য আপনি হয়তো বা একজন অডিটরকে নিয়ে আসলেন, ওনার নাম হলো এ। এখন উনি সব কিছু যাচাই বাছাই করে দেখলো যে না, এখানে হিসাবে বিভিন্ন সমস্যা আছে। এখন সে কী করলো, কিছু কিছু জায়গায় তার কোয়ালিফাইড রিপোর্টের ডিসিশন টেনে দিল। এখন পরবর্তীতে আপনি কি কোয়ালিফাইড রিপোর্ট দিয়ে অ্যাকচুয়ালভাবে কি তখন আবার রিপোর্ট সাবমিট করতে পারবেন? পারবেন না, কারণ তখন আবার ওই সমস্যাগুলো থেকে যাবে। তো এই কারণে দেখবেন যে অডিটর চেষ্টা করে সবসময় যে কোনো পজিটিভ রেজাল্ট দেওয়ার, কারণ নেগেটিভ রেজাল্ট দিলে পরবর্তীতে আবার অডিটরের সমস্যা থাকে। কিন্তু আবার এথিক্যাল জায়গা থেকেও কিন্তু দেখবেন অডিটর যাই হোক নিরপেক্ষ থাকতে হয়। মানে এখানে পদ্ধতিটা অনেকটা ওরকম যে সাপও মরবে লাঠিও ভাঙবে না। বোঝা গেল? আপনাকে নিরপেক্ষও থাকতে হবে, আবার এথিক্যালও থাকতে হবে। কথা বুঝতে পারছেন? 3 নম্বরে কি আছে দেখুন, understand the need to clarify the terms of engagement in writing and understand and explain the issue involved or discuss the process by which an auditor obtains an engagement. যাই হোক, আমরা এই বিষয়গুলো আসলে দেখব। সর্বপ্রথম দেখুন, এক্সামিনেশন কনটেক্সট বাদ আচ্ছা, আমরা একটা ইস্যু দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, রিস্ক অ্যানালিসিস মানে কি বলুন তো সাধারণভাবে? রিস্ক মানে কি বলেন তো? রিস্ক মানে হচ্ছে আনসার্টেনিটি, অনিশ্চয়তা। কোনো একটা জিনিস যেটা আপনি নিশ্চিত সেটা কিন্তু রিস্ক না। যেমন মনে করেন পৃথিবীর সকল প্রাণী মারা যাবে, এটা কি রিস্ক? এটা কিন্তু রিস্ক না, এটা কিন্তু সার্টেন। কিন্তু কখন মারা যাবে এটা কিন্তু আনসার্টেন। বুঝতে পারলেন? তো আমাদের রিস্ক মানে হচ্ছে সবসময় আনসার্টেনিটি।
আমাদের এক্সপেক্টেড রিটার্ন যেটা আমরা যেটা আসলে এক্সপেক্ট করি এইটা থেকে আসলে আমরা যতটুকু পাইতে চাই বা পাইতে চাই না এই যে বিষয়টা থাকে এই বিষয়টাই হচ্ছে রিস্ক বা আনসার্টেনিটি। 2 নম্বরে দেখুন তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা একটু পড়তে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন তো মনিটরটা একটু পড়ে দেখুন তো এখানে আসলে কি বলতেছে। ইমাজিন 2 ক্লায়েন্টস অফ এ সিমিলার সাইজ ইন দ্য সেম ইন্ডাস্ট্রি। এখানে সিমিলার সাইজ বলতে বোঝাচ্ছে হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বোঝাচ্ছে, বুঝতে পেরেছেন? সিমিলার সাইজ বলতে সবসময় মনে রাখবেন যে আমরা যখন বাজেট করি তখন বলেন তো কোন বাজেটটা সবার আগে করি? সেলস বাজেটটা আগে করি। সেলস বাজেটটা কেন আগে করি? কারণ আমরা তার সেলস বাজেটের আগে আমরা প্রফিট নিয়ে চিন্তা করি, প্রফিট নিয়ে চিন্তা করে আসলে সেলস বাজেটে করি। তো এখানে যখন দেখবেন ফার্মের যখন সেম সাইজ বলবে বা সিমিলার সাইজ বলবে তখন মনে রাখবেন কিন্তু ফাইন্যান্সিয়াল সিমিলার সাইজ। বোঝা গেল? মনে করেন এখন আপনার মাইক্রোসফটের যে কোম্পানি, আপনি মাইক্রোসফটের কোম্পানির সাথে যদি একটা সিমিলার সাইজ কোম্পানি বিচার করেন তাহলে কাকে ধরবেন বলেন? আর কেউ আছে? আছে, কিন্তু অ্যাপেলের বিষয়টা তো হার্ডওয়্যার বেস, আর মাইক্রোসফট বলেন তো এই যে আমরা চিপ আছে না, ইলেকট্রিক চিপ যেটাকে বলে মাইক্রোচিপ, এটা পৃথিবীর সবচেয়ে বেশি কোন দেশ তৈরি করে? না, থাইল্যান্ড। থাইল্যান্ড হচ্ছে আমাদের এই যে প্রসেসর বলি না, মাইক্রো প্রসেসর, যেটা মনে করেন আগে আমাদের কম্পিউটার ছিল কত বড় বড়, একটা ঘরের মতো না, অনেক বড় বড় একটা কম্পিউটার ছিল। এখন একটা ল্যাপটপ কি হয়েছে, একটা বইয়ের সমান হয়ে গেছে না? এটা হয়েছে কিন্তু আমাদের ওই যে প্রসেসর ছিল না, যেটাকে আমরা মাইক্রো প্রসেসর বলি, এই মাইক্রো প্রসেসর যে চিপটা এটা অনেক বড় জিনিসটাকে খুব ছোটোর ভেতরে নিয়ে আসতে পারছে। এবং এই মাইক্রো প্রসেসর কিন্তু সবচেয়ে বেশি তৈরি হয়ে হচ্ছে থাইল্যান্ডে। এবং থাইল্যান্ডে গত 2 বছর আগে যখন বন্যা হয় তখন হয়েছিল বন্যার কারণে এই প্রোডাকশান ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং সারা দুনিয়াতে তখন কিন্তু এই মাইক্রো প্রসেসরের দাম বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন ইলেকট্রিক সামগ্রীর দাম বেড়ে যায়। বোঝা গেল? তো দেখবেন যে কোনো জায়গায় যে কোনো জিনিসের কিন্তু একটা প্রোডাকশান ক্যাপাসিটি এক এক রকম থাকে, এবং ওইখানটাই আপনারা ওই যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ ইকোনমিক্সের একটা জিনিস পড়ছেন না, যে যেখানে যে জিনিস ভালো হয় সেখানে সেই জিনিস খরচ করে উৎপাদন করলে অন্য জায়গায় সেই জিনিস যদি খারাপও হয় তার থেকে খরচ কম পড়ে। মনে করেন হয়তো বা আমাদের কি ইন্ডিয়াতে হয়তো বা মনে করেন পেঁয়াজ ভালো হয়, কিন্তু ইন্ডিয়াতে মনে করেন যে খরচ টাকা দিয়ে যে পরিমাণ পেঁয়াজ তৈরি করা যায় বাংলাদেশে ওই পরিমাণ টাকা দিয়ে হয়তো বা হচ্ছে আরও 20% কম তৈরি হয়। তাহলে ইন্ডিয়াতে ওই জিনিস তৈরি করা বা ওই জিনিস ইন্ডিয়া থেকে কিনে আনা হচ্ছে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভেতরে পড়বে। বোঝা গেল? দেখবেন পৃথিবীর বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন অ্যাডভান্টেজ বহন করে। আপনি যদি কফির কথা ধরেন তাহলে দেখবেন কফি কিন্তু একটা নির্দিষ্ট সার্টেন রিজনে ভালোভাবে তৈরি হয়, মানে একটা জায়গার এনভায়রনমেন্ট এটার জন্য অনেক বেশি উপযোগী। বোঝা গেল? আচ্ছা, আমাদের এই সিনারিও একটু আমরা যে সিমিলার সাইজ থেকে আসছিলাম, সিমিলার সাইজ বলতে আমরা মনে রাখবেন ফাইন্যান্সিয়াল সিমিলার সাইজ, মনে থাকবে তো? সিমিলার সাইজ বলতে কোনটা? ফাইন্যান্সিয়াল সিমিলার সাইজ ইন্ডাস্ট্রি বোঝাবে, ঠিক আছে? আর ইন্ডাস্ট্রি বলতে সবসময় মনে রাখবেন ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটাই হচ্ছে সবার আগে, মানে ফাইন্যান্স হচ্ছে অ্যাট ফার্স্ট, তারপরে এর সাথে সব কিছুই থাকে। তো আপনি একটু পড়ে দেখুন তো এখানে কী বলে আছে, মানে থিমটা একটু বোঝার চেষ্টা করেন, তারপরে আমরা আসতেছি। বই তো সবার কাছে আছে না? শিট একটাই, আমরা আগে বই দিয়েছিলাম না, ওই বইয়ের ওখানেই সব কিছু আছে। দেখুন আমাদের এখানে 2টা তথ্য বলছে না, ক্লায়েন্ট এ আর ক্লায়েন্ট বি। You have never had to make any adjustment to client A's financial statement, which are produced by their qualified chief accountant and his experienced and competitive staff from proprietary software, which both you and they know and understand well. The company's chief executive is stickler for deadlines, but takes a genuine interest in the financial statement so that accurate numbers are produced on time on a regular basis. এটা ক্লায়েন্ট এর বিষয়। ক্লায়েন্ট বি বলছে দেখুন, দ্য চিফ এক্সিকিউটিভ অফ ক্লায়েন্ট বি ইজ এ সিট অফ দ্য প্যান্টস ম্যান। এই সিট অফ দ্য প্যান্টস ম্যান মানে কি বলেন তো?
who has little time for accountants and the financial statement they produce. The accounts department is understaffed. এই কথাটা একটু মাথায় রেখেন, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট ইজ আন্ডারস্টাফ, দোজ ওয়ার্কিং দিস আর আনকোয়ালিফাইড, আনকোয়ালিফাইড না, হ্যাঁ, অ্যান্ড ইউজিং অ্যান অ্যাকাউন্টিং প্যাকেজ অন হুইচ দে হ্যাভ রিসিভড নো ফর্মাল ট্রেনিং. এভরি ইয়ার you go through a lengthy process of correcting the trial balance before you can even start to think about analytical procedure and audit work proper. You are always under pressure to finish the engagement on time, and there is always an argument about the fee. Which of these clients present the higher risk? দেখুন তো কোশ্চেনের অ্যান্সারটা কী হবে। আপনার দুইটা ক্লায়েন্ট দিছে না, ক্লায়েন্ট এর কিন্তু একটা পার্সপেক্টিভ বলছে যে ক্লায়েন্ট এ তার অ্যাকাউন্টটা কীভাবে মেনটেন করে, ক্লায়েন্ট বিরও কিন্তু একটা অ্যাকাউন্টের পার্সপেক্টিভ দিছে। এখন আপনাকে বলছে যে হুইচ অফ দিস ক্লায়েন্টস প্রেজেন্ট দ্য হায়ার রিস্ক। শোনেন, আপনারা যখন অডিটিং সাবজেক্টটা পড়বেন তখন মনে করবেন আপনি নিজে একজন অডিটর, বুঝতে পারছেন? এখন সেইভাবে আপনি সবসময় ডিসিশন নিচ্ছেন, বোঝা গেল? তো দেখুন তো আপনাকে দুইটা সিনারিও দিয়েছে না, দুইটা ক্লায়েন্ট দিয়েছে না। একজন ক্লায়েন্টের অবস্থা, প্রথম ক্লায়েন্টের অবস্থা কি, খুব ভালো, আর 2 নম্বর ক্লায়েন্টের অবস্থা কি, আন্ডার স্টাফ, তারা ফর্মাল কোনো ট্রেনিং নাই এবং তাদের কি আছে, অ্যাকাউন্টে অনেক ঝামেলা আছে। এবং সর্বপ্রথম আপনার যে ফিটা, এই প্রত্যেক বছরের ফি নিয়েও কিন্তু তাদের সাথে একটা বড় ধরনের আর্গুমেন্টে যেতে হচ্ছে। তো এখন বলছে হুইচ অফ দিস ক্লায়েন্টস প্রেজেন্ট দ্য হায়ার রিস্ক। এই দুজনের ভিতরে হায়ার রিস্ক কার বলেন তো? কারণ কি? ওরা মেনটেন করতেছে না, এটা তো ওদের রিস্ক। আপনার রিস্কটা কি সেটা বলেন। এখানে কিন্তু আপনাকে বলছে হুইচ অফ দিস ক্লায়েন্টস প্রেজেন্ট দ্য হায়ার রিস্ক, মানে আপনার পার্সপেক্টিভে রিস্কটা ধরতে হবে কিন্তু। তারপরে দেখুন কি বলছে, ক্লিয়ারলি ক্লায়েন্ট এ ইজ বেটার অর্গানাইজড দেন ক্লায়েন্ট বি অন দ্য অ্যাকাউন্টিং ফ্রন্ট। অ্যাকাউন্টিংয়ের বেসিসে ক্লায়েন্ট এটা কি ক্লায়েন্ট বি থেকে অনেক গুণ ভালো, সুসংগঠিত। তারপরে বলছে দেখুন, ক্লায়েন্ট এ দেয়ারফর স্টার্ট আউট অ্যাজ এ লোয়ার রিস্ক পজিশন দেন ক্লায়েন্ট বি। ক্লায়েন্ট এ হচ্ছে কি লোয়ার রিস্ক পজিশনে আছে ক্লায়েন্ট বির তুলনায়, বেসড অন দ্য ফার্মস এক্সপিরিয়েন্স অফ ক্লায়েন্ট, its organizational culture and reliable system. After the financial statement for both clients are finalized, however, you may feel more confident about the figures for client B. You may feel more confident about the figures for the client B because you have analyzed them in more depth. আচ্ছা, তারপরে কি বলছে দেখি। Another question, if you were a fraudster hoping to inflate the value of your company so that a venture capital fund would invest or a bank would continue with finance or large multinational would purchase it, or you were a money launderer. আচ্ছা, মানি লন্ডারিং মানে বোঝেন? হুন্ডি না, হুন্ডি হচ্ছে অন অফ দ্য। মানি লন্ডারিং বলতে, মানি লন্ডারিং মানে হচ্ছে কি, মানে ইললিগাল যে উপায়, মনে করেন আপনি সিগারেটের ব্যবসা করেন, এটা কি মানি লন্ডারিং? ট্যাক্স দিলেই বৈধ। এখন মনে করেন ওই যে আবগারি শুল্ক আছে না, কাস্টমস ডিউটি আর এক্সাইজ ডিউটি, মানে ওই দুইটা বোধহয় নাম শুনছেন। এই দুইটার কনসেপ্ট হচ্ছে, আসতেছি মানি লন্ডারিং ওই কনসেপ্টে আসি। মনে করুন আপনি দেখছেন যে কোনো দিন সিগারেট প্রডিউসার যে ফার্মগুলো আছে তাদেরকে বলা হয়েছে, কি বলে বলেন তো, স্মোক ক্রিয়েটস লাং ক্যান্সার, তাই না? যে ফুসফুসে ক্যান্সারের জন্য স্মোকিং দায়ী। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটি মানে হলো, মনে করেন আপনার ভিতরে একটা কান্ট্রি, আমাদের বাংলাদেশ না, মনে করেন এটা বাংলাদেশ,
তো বাংলাদেশের ভেতরে যেসব প্রোডাক্ট আছে সরকার চায় যে এইসব পণ্য কম তৈরি হোক, এসব পণ্য তৈরি হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের মানুষের ক্ষতি হচ্ছে, ওই প্রোডাক্টের উপরে সরকার কিছু অতিরিক্ত ভ্যাট বসায়, অতিরিক্ত টাকা বসাই দেয়। এটাকে বলে হচ্ছে এক্সাইজ ডিউটি। এখন মনে করেন আপনাদের কি আছে, ব্রিটিশ আমেরিকান টোবাকো আছে না? ব্রিটিশ আমেরিকান টোবাকো দেখছেন না? কুষ্টিয়াতে বোধহয় ওদের বেস্ট ফার্ম আছে, কারণ কুষ্টিয়াতে সবচেয়ে বেশি দেখবেন কিন্তু তামাক তৈরি হয়। তো এই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও কিন্তু অনেক টাকা ভ্যাট দেয়, এই যে এক্সাইজ ডিউটি দেয়। কারণ কি? সরকার চায় যে ও প্রোডাকশান কম করুক। এখন ও কি আসলে প্রোডাকশান একটু কম করে? কম কিন্তু করে না, কিন্তু সরকার চায় যে ঠিক আছে আপনি বেশি বেশি ভ্যাট দেন, ঠিক আছে, যাতে পরোক্ষভাবে তাকে ডিমোটিভেট করতেছে, ঠিক আছে, যে না আপনি টাকা বেশি দেন, যাতে তার কি হয়, প্রোডাকশান কম হয়। আসলে কি তার কোনো সমস্যা হয়? সে লাভ মনে করেন যত টাকা করবেই, সে টাকা কিন্তু লাভ করবেই। তো দেশের ভেতরে এরকম কোনো কোম্পানি যদি থাকে যে কোম্পানির তৈরি বা প্রোডাকশানটা আমরা চাই কমুক, এবং এই কারণে তাকে অতিরিক্ত কোনো কর আরোপ করি, এটাকে বলে এক্সাইজ ডিউটি। বোঝা গেল? তাহলে কাস্টম ডিউটি কোনটা? কাস্টম ডিউটি হলো, মনে করেন আমাদের বাংলাদেশে কোনো সিগারেট কোম্পানি নাই, বোঝা গেল? এখন তখন হলো কি, আমরা কি করলাম, এখন মনে করেন বাংলাদেশের মানুষ কি সিগারেট খাবে না? তখন খাবে কি না? তখন কিন্তু সিগারেট খাবে বাংলাদেশের মানুষ। যদি মনে করেন বাংলাদেশের ভেতরেও যদি কোনো সিগারেট কোম্পানি না থাকে, তখন ইম্পোর্ট করবে না? তো ইম্পোর্ট করার সময় যখন বাইরের দেশ থেকে আসে, মনে করেন এটা হচ্ছে বাংলাদেশ, আর বাইরের দেশ থেকে বাংলাদেশে আসবে, তো এই জিনিসের উপরেও কিছু ভ্যাট বসাই দেওয়া হয়। তো এই ইম্পোর্ট করার সময় যখন অতিরিক্ত যে চার্জটা দেওয়া হয়, এটাকে বলা হয় হচ্ছে কাস্টম ডিউটি। বোঝা গেল? এরপরে এবার আসেন মানি লন্ডারিং কোনটা? মানি লন্ডারিং মানে হলো এমন কোনো পদ্ধতিতে আসলে আপনার কি করা, টাকা উপার্জন করা, যেটা আসলে সমাজের ক্ষতি হচ্ছে। বোঝা গেল? মনে করেন এরা তো কি দিচ্ছে, ভ্যাট দিয়ে দিচ্ছে না, তার মানে ওটাই তো কি বৈধ করে ফেলছে না? এখন মনে করেন এরকম তো আরও অনেক জিনিস আছে না যেটার মাধ্যমে মানি লন্ডারিং হচ্ছে। না বুঝি নাই, কি যেন বললেন? মানে ড্রাগস বলতে যেগুলো হচ্ছে এসেনশিয়াল ড্রাগস। ওকে, মানে যেগুলো মনে করেন আপনার যদি হচ্ছে যেগুলো সরাসরি নিষিদ্ধ আছে, যেগুলো আমাদের মনে করেন বাংলাদেশের জনগণের ব্যবহারের জন্য সরাসরি নিষিদ্ধ, সেটা আপনি ডিল করে যেটা পাবেন সেটা সম্পূর্ণ মানি লন্ডারিংয়ের ভেতরে পড়বে। বোঝা গেল? এবার আপনার যখন টাকাটা আপনার কাছে আসলো, এই টাকাটা কি আপনি ব্যবহার না করে রেখে দিবেন? হ্যাঁ, এখন দেখেন রিপোর্ট করা বলতে আপনি এখন যখন রিপোর্টটা করতেছেন, যেভাবে রিপোর্টটা করেন, আপনি কোথাও মনে করেন ইনকাম 5 টাকা, সেখানে ইনকাম 10 টাকা দেখাচ্ছেন, কিন্তু আসলে তো ওখানকার ইনকাম 10 টাকা না। আপনি কিন্তু দেখবেন যেভাবে ব্যবসা করেন, ব্যবসা করে কিন্তু আপনি টাকাটা আনলেন, আনার পরে কিন্তু ওই টাকাটা আপনি ফেলে রাখবেন না, টাকাটা নিশ্চয়ই আপনি অন্য খাতে বিনিয়োগ করে দিবেন। এখন ওই বিষয়টা হয় কি, ওই টাকার সাথে কিন্তু তখন আর সরকারের কোনো সরাসরি সম্পর্ক থাকে না, এক জিনিস। আবার ওই টাকাটা যে আপনি কিন্তু বৈধ উপায়ে আনতেছেন না। এখন মনে করেন আপনি হয়তোবা যে কোনো কারণে হয়তোবা আপনি ড্রাগস নিয়ে আসলেন অনেক, এখন ওই ড্রাগসটা যখন আপনি আপনার দেশে সেল করবেন, তখন মানুষ, সাধারণ মানুষ ওটার দ্বারা অপকারের শিকার হবে না? তো এই যে বিষয়টা আছে, ওইটা তো তখন ওই ইনকামটা আপনার তো ইলিগাল, এবং আপনার ইনকামে আপনার সুবিধা হচ্ছে, কিন্তু ওই পুরো সোসাইটি কিন্তু ডিমলিশ হয়ে যাচ্ছে। বোঝা গেল? এখন এই রকম যে সরাসরি বিধ্বংসী যে উপার্জনগুলা, এটাই হচ্ছে মানি লন্ডারিংয়ের ভেতরে পড়ে। বোঝা গেল? মানে ওই যে জিনিসটা, ওইটার দ্বারা কিন্তু আপনার কি হচ্ছে, আপনার উপকার হলেও ইন এ হোল টোটাল সোসাইটি উইল সাফার। ক্যাসিনোর ভেতরে এখন এটা বিষয়টা কি, আপনি ক্যাসিনোর টাকাটা কোথা থেকে আনতেছেন? মানে ক্যাসিনোতে আপনাকে তো ভ্যাট দিয়ে এই ডলারে কাজ করতে হচ্ছে, ডলারে করতে হচ্ছে না? এখন ডলারে যদি আপনি ধরেন, তাহলে দেখুন আপনি যদি সবসময় ডলারে আপনি ওটা কাজ কনভার্ট করে রাখেন, যদি ওটা যতক্ষণ টাকায় কনভার্ট না করতেছেন,
তখন তো আমাদের দেশের ভিতরে আসতেছে না। না, এইটা সিম্পল, এটা তো আপনি বাংলাদেশের টাকা মনে করেন আপনার একটা পুকুর আছে, ওই পুকুরের ভেতরে আপনি পানি এদিক থেকে সেদিক আর সেদিক থেকে এদিকে যদি নেন, পুকুরের পানি কি দূষিত হবে? এখন যদি মনে করেন আপনার পাশের একটা মনে করেন ময়লা আবর্জনাপূর্ণ একটা দূষিত পুকুর আছে, সেখান থেকে আপনি হয়তোবা কয়েক বেরেল পানি এনে দিয়ে দিলেন, তখন পানি দূষিত হবে কি না? তো এটা হচ্ছে বিষয়টা এরকম, আপনার অর্থনীতির ভেতরে ছোট যেগুলো আসে এগুলোতে সমস্যা হয় না, কিন্তু যখনই মনে করেন বাইরে থেকে হিউজ পরিমাণ অ্যামাউন্ট এমন কোনো ফিল্টার থেকে আসে যেটা সরাসরি এই পরিমাণটাকে প্রভাবিত করে। বুঝতে পারলেন? আমি মাইক্রোসফটের একটা ইনকামের উদাহরণ দিলাম না, এখন মাইক্রোসফটের ইনকামটা ছিল তো লিগ্যাল ক্যাশ, এটা কিন্তু অর্থনীতিতে কী হয়েছে, টোটাল এক্সপেন্ডিচারটা বাড়ছে বা কনজামশন বাড়ছে, কিন্তু মনে করেন ওইটা যদি ইলিগাল পদ্ধতিতে আসতো তখন ওই সেম পরিমাণ সমাজ সাফার করতো না। বুঝতে পারছেন? একদিকে কিন্তু সাফার হচ্ছে, অন্যদিকে বাড়তেছে, এই কারণে এটাকে মানি লন্ডারিং বলে। আবার হচ্ছে দেখুন, হুন্ডি কাকে বলে বোঝেন? হুন্ডি মানে কি বলেন তো? মনে করেন না না, এই যে হামাগুড়ি দেওয়ার ইংলিশ কি? ক্রলিং না? ক্রলিং, CRAWEL নাকি না WL? নাই, ক্রলিং, তাই তো, CRAWL। এই ক্রলিং পেগ হলো কি, বাংলাদেশ ব্যাংক থেকে কিছুদিন আগে একটা সিস্টেম কি করে আপনার এমফেসিস করে। এই ক্রলিং মানে কি বলেন তো? হামাগুড়ি দেওয়া না? এখন ছোট বাচ্চাকে যদি মনে করেন আপনি রুমের ভিতর ছেড়ে দেন, ও কি হেঁটে অনেক দূর চলে যেতে পারে? ও কি করবে? ও মনে করেন বেশি দূরে কিন্তু যাইতে পারবে না, আশেপাশে কোথাও হাঁটাহাঁটি করবে। মনে করেন এটা একটা রুম, এখন এটা মনে করেন একটা ছোট বাচ্চা, এখন আপনি একে ছেড়ে দিলেন, ও হামাগুড়ি দিতে পারে, ও হয়তো বা আশেপাশে যে কোনো জায়গায় একটু ঘোরাফেরা করবে। কিন্তু মনে করেন এটা যদি একটা মনে করেন ও যে হাঁটতে পারতো, তো সরাসরি বাইরে চলে যেতে পারতো না। ক্রলিং পেগ মানে হলো এই যে ডলারের যে দাম আছে, এই দামটাকে একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড করে দেওয়া। যেমন এখন কত আছে, বোধহয় 112 টাকা না কত টাকা আছে, আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে সরাসরি দেখতে পারবেন। তো হ্যাঁ, আগের তুলনায় একটু কম। তো ক্রলিং পেগের সিস্টেমটা হচ্ছে এই যে ডলারের একটা নির্দিষ্ট দাম দেওয়া, আশেপাশে যারা বিক্রি করবে এর কাছাকাছি বিক্রি করবে, খুব একটা বেশি কম করবে না। হুন্ডি মানে হলো মনে করেন আপনি কি ঢাকায় থাকেন না, আপনাদের গ্রামের বাড়ি, এক একজনের গ্রামের বাড়ি এক এক জায়গা না? মনে করেন আপনার গ্রামের বাড়ি ধরলাম হচ্ছে চিটাগাং, এখন চিটাগাংয়ে আপনার ওই চিটাগাং থেকে মনে করেন চিটাগাংয়ে যে আছে আপনার এক ভাই আছে, চিটাগাংয়ে আপনার বাড়ি, আবার মনে করেন ওই চিটাগাংয়ে আপনার প্রতিবেশীর একজন ঢাকায় আসছে। বুঝতে পারলেন? এখন তার এই ঢাকায় টাকা দরকার, এখন আপনি করলেন কি, ওকে এখানে বললেন যে ঠিক আছে তুমি গ্রামে আমার ভাইকে তুমি 1000 টাকা দিয়ে দাও, আমি তোমার ভাইকে এখান থেকে 1000 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে হইল কি, ও ওখান থেকে 1000 টাকা দিয়ে দিল আর আপনি ঢাকা থেকে 1000 টাকা দিয়ে দিলেন, কথা সেম না? হুন্ডি মানে হলো আপনি বাংলাদেশ থেকে কাউকে নির্দিষ্ট পরিমাণ, মনে করেন আপনার একজন কাজ করে হচ্ছে আমেরিকাতে, এখন সে লিগ্যাল ওয়ে ব্যাংকে থেকে টাকা পাঠাতে গেলে কিন্তু ব্যাংকের বিভিন্ন কস্ট কাটে, তো বললো ঠিক আছে তোমার ব্যাংকে যেতে এত টাকা কস্ট লাগতেছে, তোমার ব্যাংকে যাওয়ার দরকার নেই। ব্যাংকে মনে করেন আপনি যদি $1000 পাঠান, তখন দেখা যাচ্ছে যে খরচ কাটতেছে আমরা ধরলাম 2000 টাকা, তো বলো ঠিক আছে তোমার 2000 টাকা খরচ দেওয়ার দরকার নেই, তুমি আমাকে 500 টাকা খরচ দাও, আমি বাংলাদেশে তোমার টাকা পাঠিয়ে দিচ্ছি। তখন করবে কি, আমেরিকায় যে আছে তখন ওর ডলারটা ওকে দিয়ে দিবে, আর বাংলাদেশে ওর যে এজেন্ট আছে ও একে এখান থেকে টাকাটা দিয়ে দিবে। বুঝতে পারলেন? এর ভিতরে কি কোথাও ব্যাংক আসতেছে, বাংলাদেশ ব্যাংক আসতেছে? কেউ কিন্তু আসতেছে না, কিন্তু দুই দেশের টাকা কিন্তু কি হচ্ছে, কাজ হয়ে যাচ্ছে। এইটা হইলে কি হয়, সরকার তো সরাসরি ডলার কিনতে পারে না, সরকারের ডলার তো এইভাবে আসে, এর ভেতরে সরকারের যে কমিশন বা সরকারের কাজ এটা বাদ পড়ে যাচ্ছে না? তো এটা কি হচ্ছে, পরবর্তীতে ইম্প্যাক্টটা সরকারের উপর পড়তেছে না? এই কারণে সরকারের যদি ডলার বেশি দামে কিনতে হয়, ওইটা আবার ইম্পোর্টের উপরে ইম্প্যাক্ট পড়তেছে না? তার মানে কি হচ্ছে, সবাই কিন্তু একটা চেইনে সাফারার হচ্ছে। তো এইটাও কিন্তু ওয়ান টাইপ অফ মানি লন্ডারিং। বুঝতে পারলেন? তো যাই হোক, এটা হচ্ছে এখন আমরা কোথায় ছিলাম যেন, 2 নম্বরে, ইউ আর এ মানি লন্ডারার ওয়েটিং টু প্রডিউস। এই ক্লাসের সময় শেষ নাকি?
ও এখনও তো আর কিছু আছে। কেন আজকে আর কোনো ক্লাস নাই? লাঞ্চের পরে? আচ্ছা সমস্যা নেই, আমরা এই টপিক্সটা আলোচনা করেই শেষ করব। আচ্ছা 2 নম্বরে কি বলছে দেখুন তো, ইউ আর এ মানি লন্ডারার ওয়ান্টিং টু ইন্ট্রোডিউস দ্য প্রফিটস ফ্রম ইউর ড্রাগ স্মাগলিং অ্যান্ড ডিলিং অ্যাক্টিভিটিস ইন্টু এ আদারওয়াইজ লেজিটিমেট বিজনেস, উড ইউ প্রিফার টু অপারেটিং উই ক্লায়েন্ট এ অর ক্লায়েন্ট বি? আচ্ছা এখানে এই কনসেপ্টটা কী হবে বলেন তো? অ্যানাদার কোয়েশ্চেন, বি কি? হ্যাঁ, তো 2 নাম্বারই করতে গেলে তো আসলে আপনার এথিক্যাল স্ট্যান্ডার্ডটা তো হিসাব করতে হবে, বুঝেননি? আর এখানে কি কোথাও বলছে যে আপনি 2 নাম্বারই করবেন? ইউ আর এ, হ্যাঁ সেক্ষেত্রে তো আপনাকে না, যদি 2টা শর্তে আপনি মানেন, মনে করেন এখানে যখন উত্তরটা দিবেন সরাসরি আপনি উত্তরটা এরকমভাবে দিবেন না, বুঝছেন? মানে গঠনমূলক উত্তর দেবেন যে ফ্রম এথিক্যাল করতেছে, এখানে কনসেপ্ট তো বলছে, মানে আপনাকে কনসেপ্ট যেটাই বলুক আপনি কনসেপ্টটাকে সবসময় কিন্তু পজিটিভভাবে নেবেন, বুঝতে পারছেন? যাই হোক, তো কনসেপ্ট সাধারণত দিছে, আপনারা কনসেপ্টটা একটু বুঝেন তাতেই চলবে। আচ্ছা, অ্যাসেপ্টেন্স অ্যান্ড লিগ্যাল ইস্যু। অ্যাসেপ্টেন্স মানে তো বোঝেন যে আপনি যখন কোনো অডিটরকে নিয়োগ দিবেন তখন সে প্রস্তাব এবং অ্যাসেপ্টেন্সের যে বিষয় আছে এবং লিগ্যাল কিছু ইস্যুস আছে এইগুলা। এথিক্যাল ইস্যুস, প্রসপেক্টিভ অডিটর্স, এক্সিস্টিং অডিটর্স, অ্যাডিশনাল ওয়ার্ক, আচ্ছা সবার শেষে দেখেন রিমুভাল অফ অডিটর্স। ইফ দ্য মেম্বার্স অফ দ্য কোম্পানি উইশ টু রিমুভ দ্য এক্সিস্টিং অডিটর অ্যান্ড অ্যাপয়েন্ট এ নিউ ওয়ান, দে ক্যান ডু সো বাই অর্ডিনারি রিজলিউশন উইথ এ স্পেশাল নোটিশ অ্যাট এ জেনারেল মিটিং। এরপরে দেখুন, হোয়ার দিস হ্যাপেন্স দ্য অডিটর মাস্ট মেক এ স্টেটমেন্ট অফ সার্কামস্টেন্সেস অ্যান্ড দে সার্টেন রাইটস and they have certain rights which include the right to receive notice, attend and speak the meeting where they would have been appointed or proposed new auditor is appointed, to have a written representation of a reasonable length circulated to all members. Such a presentation might explain why they should not be removed as auditors. আচ্ছা 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা কিন্তু বলছে যে তাকে কেন অডিটরস হিসেবে রিমুভ করা যাবে না, এর কিন্তু একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মানে আমরা তো রিমুভাল নিয়ে আলোচনা করতেছি না, যে অডিটরকে কীভাবে রিমুভ করব। আমরা এই প্রথমে বলছিলাম না যে আপনাকে কাল থেকে আসা লাগবে না, সিম্পল বেসরকারি চাকরির যে কনসেপ্টগুলো সেরকম কিন্তু না। তার যদি কোনো সমস্যা থাকে তাকে কিন্তু কেন তাকে বাদ দেওয়া যাবে না বা রিমুভ করা যাবে না, তার জন্য কিন্তু তাকে সুযোগ দিতে হবে যে সে যেহেতু তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে এই কারণে তাকে রিমুভ করা যাবে না। আপনাকে কোর্ট থেকে দেখবেন বিভিন্ন প্রকার রুল জারি করে, রুল মানে বোঝেন, যেমন দেখবেন কোঠা যখন বাতিল করে সরকারি চাকরিতে প্রবেশের যে কোঠা, তখন ওইখানে দেখবেন রুলগুলো এভাবে জারি করে যে কেন কোঠা সংস্করণ হবে না, এরকম করে কিন্তু দেখবেন রুলগুলো জারি করে যে স্পেসিফিক কারণগুলো চাই, বা কেন এটা পুনর্বহাল করা হবে না, বা কেন এটাকে বাতিল করা যাবে না, সরাসরি এটার কারণ চাই বা প্রশ্নের উত্তর চাই। তো ওই অডিটরটা কিন্তু ওই প্রশ্নের উত্তর দিচ্ছে যে কেন তাকে বাদ দেওয়া যাবে না, বোঝা গেল? এখানে আরও কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, আপনি একটু পড়ে নিন যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে বাদ দেওয়া যাচ্ছে না। আচ্ছা আমরা কিছু কোশ্চেন দেখি। আচ্ছা 4 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন তো। If the client refuses the existing auditor permission to communicate with the prospective auditor, the prospective auditor should decline the appointment. এটা কি হবে বলেন তো?
আমাদের বলছে কি, ক্লায়েন্ট যদি মনে করেন নতুন একজন অডিটরকে নিয়োগ দেওয়া হবে, আর পুরাতন অডিটরটা নতুন অডিটরের সাথে একটু যোগাযোগ করতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন কে আসতেছেন বা কে অডিট করবেন বা নতুন কে আসবেন, তো দ্য প্রসপেক্টিভ অডিটর শুড ডিক্লাইন দ্য অ্যাপয়েন্টমেন্ট। তো এই ক্ষেত্রে কি প্রসপেক্টিভ বা নতুন যিনি অডিটর আসবেন তিনি কি এই অ্যাপয়েন্টমেন্টটা কি বাদ দিয়ে দিবেন? জেনারেলভাবে বাদ দেন না, তবে বিষয়টা কি এক্ষেত্রে সাধারণ বিষয়টা হলো তার পূর্ববর্তী যিনি আছেন তার কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স জানা ভালো, কারণ হয়তোবা যদি ব্যাড এক্সপিরিয়েন্স থাকে তবে সেক্ষেত্রে কিন্তু কি হয়, আপনার সমস্যাগুলো বেশি হয়। যে আমরা 2 নাম্বার সার্কামস্টেন্সেসে দেখছিলাম না যে ক্লায়েন্ট কী করে, ফি নিয়ে বেশি ঝামেলা করে। এখন এই বিষয় হলে কিন্তু লিগ্যালভাবে হয়তোবা এটা ফলস হবে, যে জানা উচিত। আচ্ছা, উত্তরে কী দিয়েছে আমরা একটু দেখে নিই। কত নম্বর প্রশ্ন ছিল? ফলস, নট নেসেসারিলি, although this might be an indicator that the auditor should have concern about director integrity। তার মানে এটা কি আছে দেখুন তো, ফলস দিছে যে আসলে যে তার যে এটা ডিক্লাইন করবে এটা কি সত্যি না, তাই না? এবং নেসেসারিলি এটা দরকারও হয় না, কারণ এটা হচ্ছে অডিটর যে আছে বা ডিরেক্টর ইন্টিগ্রিটি সম্পর্কে একটা ধারণা দিচ্ছে, এটাই আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে 6 নাম্বারটা দেখেন তো, 6 নাম্বারে কী হবে? ইফ এ client requests that an auditor reduce the level of assurance offered on a statutory audit, an auditor may agree and reduce procedures accordingly। এটা কি হবে বলেন তো, ট্রু না ফলস? এটা কি হয়, ট্রু হয় নাকি ফলস হয়? অডিটর কি কোনোভাবে অ্যান অডিটর মে এগ্রি অ্যান্ড রিডিউস, এখানে কি বলছে দেখুন, ইফ অ্যান অডিটর রিকোয়েস্ট, ইফ অ্যান ক্লায়েন্ট রিকোয়েস্ট অ্যান অডিটর, তার মানে যে কোনো ব্যবসায়ী যদি কোনো একজন অডিটরকে রিকোয়েস্ট করে লেভেল অফ অ্যাসিউরেন্স অফার্ড অন এ স্ট্যাটিউটরি অডিট। স্ট্যাটিউটরি অডিট মানে তো বোঝেন যেটা বাধ্যতামূলক, এই অডিটে লেভেল অফ অ্যাসিউরেন্স কী করতেছে, রিডিউস করে দিচ্ছে। এখন এটা যদি রিকোয়েস্ট করে, যে কোনো ব্যবসায়ী রিকোয়েস্ট করলো ঠিক আছে আপনি এখানকার লেভেল অফ অ্যাসিউরেন্স যেটা আছে এটা একটু রিডিউস করে দেন, অ্যান অডিটর মে এগ্রি অ্যান্ড রিডিউস প্রসিজার্স অ্যাকর্ডিংলি। স্ট্যাটিউটরি অডিটে কিন্তু এটা উচিত না, কারণ হচ্ছে কি আপনার স্ট্যাটিউটরি অডিটের লেভেল অফ অ্যাসিউরেন্স যদি লো হয় তাহলে ওরা কিন্তু কোনো ঋণদাতার কাছ থেকে ঋণ পাবে না বা ভালো কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পাবে না, বিভিন্ন সমস্যা দেখা দেবে। তবে এটা আসলে ফলস হওয়া উচিত। দেখি কী আছে উত্তরে। ছয় নাম্বার না প্রশ্ন? হ্যাঁ, ফলস। অ্যান স্ট্যাটিউটরি অডিট প্রোভাইডস এ রিজনেবল লেভেল অফ অ্যাসিউরেন্স। তার মানে হচ্ছে স্ট্যাটিউটরি অডিট যদি হয় সেক্ষেত্রে বিজনেসম্যান যাই বলুক না কেন আমরা কিন্তু সেটা নিতে পারবো না, বুঝতে পেরেছেন? কারণ স্ট্যাটিউটরি কী হয়, স্ট্যাটিউটরি অডিটে যদি ওরা অ্যাসিউরেন্সের মাত্রা কমিয়ে দেয় তাহলে কিন্তু কোনো ব্যাংক ওদেরকে কি দিবে না, লোন দিবে না। মনে করেন একটা প্রতিষ্ঠানের সব কিছু ঠিক আছে কিন্তু কোনো কারণে একজন অডিটর কি করলো, বলল যে না ওদের কিছু কিছু সমস্যা থাকতে পারে, তখন এই সমস্যার কারণে দেখা যাচ্ছে ওরা বিভিন্ন প্রতিষ্ঠানে লোনের আবেদন করলেও সেটা রিজেক্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো এই ছিল মোটামুটি আমাদের 6 নম্বর চ্যাপ্টারের বিষয়। আপনি একবার একটু রিডিং দিয়েন, রিডিং দিলে বাকিটা বুঝতে পারবেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন আছে আজকে চ্যাপ্টার সম্পর্কে?